নমস্কার, আমি সঙ্গীতা সেনগুপ্ত। সিকন ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি বছরের মতো এই বছরে আমরা শুরু করে দিয়েছি মাধ্যমিক টিপস 2026। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রত্যেক দিন নতুন নতুন সাবজেক্ট নিয়ে আমরা আসছি এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস নিয়ে। মাধ্যমিকের ভয় আর নয়, মাধ্যমিকের ভয়কে কি করে জয় করতে হবে। আজ আমাদের ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুক্ত মানস ভট্টাচার্য মহাশয়। স্বাগত জানাই আপনাকে। নমস্কার, ধন্যবাদ। তো প্রথমেই মাধ্যমিক এবার যারা দিচ্ছে 2026-এ, সেই শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে চলেছি মাধ্যমিক টিপস 2026। আজকের বিষয় ইতিহাস। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমে আপনি কিছু শুভেচ্ছা বার্তা দিয়ে তারপরে আমরা মূল বিষয়ে প্রবেশ করি। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রতি আগাম শুভেচ্ছা থাকলো যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ ভালো হোক। তোমাদের সেইভাবেই নিশ্চয়ই প্রস্তুতি হচ্ছে এবং যারা যেরকম প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি অনুযায়ী তোমরা তোমাদের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রয়োগ করতে পারো, এই আশাটা রাখছি এবং তোমাদের সাফল্য কামনা করছি পরীক্ষায়। আমাদের এবার ইতিহাসের একটু ব্রিফ করে দিন যে নম্বর বিভাজনটা। হ্যাঁ, মোটামুটি যারা ছাত্রছাত্রী টেস্ট পরীক্ষা তোমরা দিয়ে ফেলেছো এবং টেস্ট পরীক্ষায় তোমাদের বিদ্যালয়ের যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো তোমরা যদি একটু ভালো করে ফলো করো বা এখন টেস্ট পেপারও বেরিয়ে গেছে, তার মধ্যে দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন বিভাজনগুলো সেখানে পরিষ্কারভাবে উল্লেখিত আছে। যেমন আমরা যে মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো থাকে ইতিহাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে 20 নম্বরের 20টা প্রশ্ন থাকবে। সেই 20টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 20টি উত্তর করতে হবে। দ্বিতীয় যেই টাইপের কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে শর্ট টাইপ। এখানে আবার 1 নম্বরের ভ্যারাইটি থাকে। তোমরা যেমন অতি সংক্ষিপ্ত কোশ্চেন উত্তর প্রশ্ন থাকে, যেমন সত্য মিথ্যা থাকে, তারপরে বিবৃতি ব্যাখ্যা থাকবে, মানচিত্র থাকে। এরকম 5টা ক্যাটাগরিতে তোমাদের থাকবে 4 নাম্বার করে। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে এই প্রত্যেক ক্যাটাগরি থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতেই হবে। যদি তোমরা সব প্রশ্নই উত্তর করো, অন্যান্য যে ক্যাটাগরিগুলো থাকবে সেখানে 16টা, প্রত্যেকটায় 4টা 5টা ভাগ হবে, তাহলে এমনিতেই দেখা যাচ্ছে যে 4টা যে বিভাগ থাকে সেই 4টা বিভাগ থেকে 16টা প্রশ্ন যদি আমরা উত্তর করি তাহলে ওখানে 16 নাম্বার কিন্তু থেকে যায়, পেয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন এক্সামিনাররা খাতা দেখবে, তোমরা যদি কোনো একটা বিভাগকে যদি বাদ দিয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 1 নাম্বার, ওই 16টা উত্তর ঠিক করলে পরেও 1 নাম্বার কিন্তু বাদ যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যার জন্য তোমাদের ওই যে 5টা বিভাগ, 5টা বিভাগের থেকে কিন্তু তোমাদের উত্তর করতে হবে। এবং এইখানে একটা বিষয় হচ্ছে মানচিত্র থাকে। মানচিত্র ওরা কেমন ভাবে প্র্যাকটিস করবে এখন? মানচিত্রে প্র্যাকটিসের ক্ষেত্রে তোমরা নিজেরা লক্ষ্য করবে যে থার্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে থার্ড চ্যাপ্টার থেকে। যে বিদ্রোহগুলো ঘটেছে, এই বিদ্রোহের যে এলাকাগুলো, ওই এলাকাগুলো চিহ্নিতকরণ বা কেন্দ্রগুলো চিহ্নিতকরণ থার্ড চ্যাপ্টার থেকে এগুলো থাকে। ফোর্থ চ্যাপ্টার থেকে এবারও প্রশ্ন এসেছিল 2টো, যে মহাবিদ্রোহের কেন্দ্রগুলো। সেই মহাবিদ্রোহের কেন্দ্রগুলো তোমাদের জেনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে তোমাদের যে 5th চ্যাপ্টারের বিশেষ বিশেষ স্থানগুলো আছে সেই স্থানগুলো বা অন্যান্য চ্যাপ্টারের যে বিশেষ স্থানগুলো, 8th চ্যাপ্টারে গিয়ে তোমার বিভিন্ন যে দেশীয় রাজ্যগুলো আছে, 4-5টা দেশীয় রাজ্য থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, হায়দ্রাবাদ হোক, জুনাগড় হোক, কাশ্মীর হোক, সেই জায়গাগুলো যদি তোমরা মনে রাখো, মহীশূর আছে, তাহলে পরে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং এসে যায়। আমার যেটুকু স্টাডি তাতে এই 25 থেকে 30টা তোমার ম্যাপ পয়েন্টিং যদি আমরা ভালোভাবে শিখি তাহলে পরে মানে আমাদের যে মিনিমাম যেটুকু দরকার সেটুকু কিন্তু আমাদের হয়ে যায়। তবে বলবো আরেকটু ভালো করে দেখা, কারণ
কোনো কারণে দেখা যায় যদি তোমার অবজেক্টিভে কোথাও তোমার অসুবিধা হচ্ছে, সেই উত্তরটা ঠিক হয়তো সেই মুহূর্তে মনে পড়ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাপ পয়েন্টিং বা এই যে অতিরিক্ত প্রশ্নগুলো কিন্তু একটা সহায়ক হয়। আচ্ছা, পরীক্ষার হলে দেখা যায় ভীষণ ভাবে জিজ্ঞেস করে স্টুডেন্টরা যে পেন দিয়ে ম্যাপ পয়েন্টিং করবো না পেন্সিল দিয়ে করবো, এটার কি কোনো নম্বর? অবশ্যই পেন্সিল দিয়ে করাটাই ভালো ম্যাপ পয়েন্টিংটা, এবং সেখানে তোমাদের কোশ্চেন নাম্বারগুলো থাকবে, হ্যাঁ সংশোধনও করতে পারবে। আর কিন্তু নিচে তোমরা পেন দিয়ে সেই নাম্বার অনুযায়ী কোনটাকে কিভাবে তোমরা পয়েন্টিং করলে তার যে প্রতীক চিহ্ন দিয়ে সেগুলো যদি লিখে দাও তাহলে পরে সেটা অনেকটা আরো সুবিধা হয়। একটু আলোচনা করে দিই। প্রতীক চিহ্ন আমাদের তো সেরকম না, ভূগোলে যেমন অনেক রকম থাকে, আমরা যেটাকে যেইভাবে কোথাও সেট দিলাম, কোথাও ডট দিলাম, হ্যাঁ, অথবা গোল চিহ্নটাই দিয়ে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রকে বোঝালাম, সেটাকেই উল্লেখ করে দিলেই হয়। এটা মানে একদম জিওগ্রাফির যে প্রতীক চিহ্নগুলো একদম নির্দিষ্ট থাকে, আমাদের সেরকম কিছু না। যদি কেউ নাও দেয় সেক্ষেত্রে আমরা মার্কস গুলো দিয়ে দেই। সুতরাং এটা বাধ্যবাধকতা, স্থান চিহ্নিতকরণ সঠিক হলেই নাম্বারটা পেয়ে যাবে। সুতরাং ওখানে যে আমাদের আলাদা করে করতে হবে এরকম না। তবে একটা ডেকোরাম মেনটেন করে একটা মানে এই কাজটা যদি তোমরা ম্যাপ পয়েন্টিংটা করো, দেখতে একটু ভালো লাগে, এক্সামিনারদের একটু ইমপ্রেস করার ব্যাপার। কিন্তু সেটা যদি নাও থাকে সেক্ষেত্রে আমাদের খুব একটা অসুবিধা কিছু নেই, ফুল মার্কসই সেক্ষেত্রে ক্যারি করতে পারবে। আচ্ছা, যেহেতু এটা মাধ্যমিকের টিপস, আমি একটা কথা একটু শুনে নেব স্যারের থেকে, যে এই যে ম্যাপ পয়েন্টিং এর যে পেজটা, ম্যাপটা ওরা কোথায় লাগাবে? মানে ওদের মধ্যে ভীষণ কনফিউশন থাকে যে আমি শেষ পৃষ্ঠায় দেবো না প্রথমে দেবো না মাঝে দেবো, ওটা একটু পরিষ্কার করে বলে দিন। এটা তো সত্যি খুবই সঙ্গত প্রশ্ন, এবং এটা একটা কনফিউজিং প্রশ্ন বিশেষত স্টুডেন্টদের কাছে। তো এবার তোমাদের যেটা মনে রাখতে হবে, ম্যাপটা কোথায় লাগালাম বড় কথা না, ম্যাপটা যাতে ওই আমার যে আনসার স্ক্রিপ্ট সেখান থেকে যাতে স্প্লিট করে অন্যখানে, হ্যাঁ, খুলে যাতে অন্য কোথাও যেন না যায়। এই জন্য সাধারণত আমরা বলি যে মাঝামাঝি জায়গায় যেখানে তুমি এই অবজেক্টিভ কোশ্চেন গুলো করছো তার পাশাপাশি লাগালে পরে সুবিধা, কিন্তু এখানে একটা তোমরা ফোল্ড করে দিবে। যে ম্যাপ গুলো যদি বেরিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে, হ্যাঁ, অথবা সেটা মিসপ্লেস হয়ে যাওয়ার ভয় থাকে, কারণ কয়েকটা পর্যায়ে ছাত্রছাত্রীরা বেশিরভাগই দেখা যায় ম্যাপ বাদতেই শেখে না, হ্যাঁ, একদম শেষে দেবে না, হ্যাঁ, অনেকে বেশিরভাগ শেষে দিয়ে দেয় লুটশিটের সঙ্গে, সেটা না দেওয়াটা বেটার হবে। মাঝে দিয়ে তোমরা সেখানে একটা ফোল্ড করে দিবে, এবং ওই যেই উত্তরগুলো করছো তোমরা অতি সংক্ষিপ্ত যে কোশ্চেন গুলো, মানে দুই পার্টের, সেগুলোর মাঝখানে যদি তোমরা দিয়ে দাও তাহলে পরে কিন্তু সেটা যথোপযুক্ত হবে, এবং মার্কসটা সেখানে ক্যারি করাও সুবিধা হবে এক্সামিনারের পক্ষে। কারণ প্রত্যেকটা গ্রুপের কোশ্চেনের আনসার গুলোতে ঠিক কত নাম্বার উঠলো সেটা কেজিং করতে হয়। সেই কেজিং এর ক্ষেত্রেও এক্সামিনারদের অনেকটা, হ্যাঁ, যারা এক্সামিনার থাকবেন খাতাগুলো যারা পরীক্ষা করবেন তাদেরও সুবিধা হয়, এবং তোমাদেরটাও নিরাপদ থাকে। এই নিরাপদটা তাদের সুবিধার থেকে বড় কথা তোমাদেরটা কতটা নিরাপদ, এই জায়গাটা তোমাদের লক্ষ্য রাখা দরকার। সুতরাং একদম, আর ম্যাপের মধ্যে নাম রোল নাম্বার অবশ্যই লিখবে, কারণ একটু মিসপ্লেস হলে এটাকে কিন্তু খুঁজে পাওয়া সহজ হবে। এবং এটা অত্যন্ত গুরুত্ব, ম্যাডাম যেটা বললেন যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কিন্তু তোমরা সেটাও মাথায় রাখবে যে ম্যাপ পয়েন্টিং অনেকটা নাম্বার স্কোরিং এর জায়গা। হ্যাঁ, আমাদের ইতিহাসের ক্ষেত্রে 4 নাম্বার আছে, 4 নম্বরে হ্যাঁ অন্তত একটা আমাদের কিন্তু করতেই হবে, যেটা বলবার মূল কারণ যেটা বলছিলাম আর কি, অন্তত একটা করতে হবে। একটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ওই 16তে কিন্তু কোনোভাবেই 16 পাচ্ছি না, 15-এর উপর কিন্তু যাচ্ছে না। একদম। আর একটা বিষয় শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন আছে যে বিবৃতি ব্যাখ্যা, ওরা কেমন ভাবে লিখবে? বিবৃতি ব্যাখ্যা তোমরা নাম্বার দিয়ে শুধু উত্তরগুলো লিখলেও হয়ে যাবে, এটা তোমার অতিরিক্ত লেখার দরকার নেই। বিবৃতি লিখে তারপরে উত্তর লিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা। আচ্ছা, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তীতে বিবৃতিটা একটু বলি। বিবৃতিটা তোমরা কিন্তু ভালো করে পড়বে, একটু কাছাকাছি থাকে, হ্যাঁ, কিছু সোজা থাকে, কোথাও গিয়ে একদম কাছাকাছি থাকা একটু কনফিউশনটা আসতে পারে। 2-3 বার পড়লে কিন্তু সেই জায়গাটা কিন্তু তোমাদের পরিষ্কার হবে। প্রশ্নটাই একটু ভালো করে পড়বে যে কি বলতে চাইছে, হ্যাঁ, তারপরে তার উত্তরটা কি আসবে। আর একটা তোমাদের আছে মেলাও, শব্দ মেলাও। এই ক্ষেত্রে কিছু কিছু ছাত্রদের ক্ষেত্রে আমরা দেখতে পাই খাতার ক্ষেত্রে ওরা কিন্তু এই উত্তরটাও কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, ওরা কি করে সবগুলো লিখে ক্রস টানে, হ্যাঁ, ক্রস টানে মানে যেটার সঙ্গে উত্তর সেই উত্তরগুলো টানে। তাই এতে কিন্তু খাতাটাও যেমন দেখতে বাজে হয়, অপরিষ্কার লাগে,
তেমনি এক্সামিনারদের ক্ষেত্রেও খুব অসুবিধা হয়। পরীক্ষক যিনি খাতাটা দেখবেন তার ক্ষেত্রেও কিন্তু এটা অসুবিধা হয়। তোমরা যেটা করবে, বা পাশের যে সাইটগুলো আছে 1 2 3 4 চারটাই থাকে, সেগুলো আগে লিখে নিবে, তার সঙ্গে ম্যাচ করে তোমাদের যেই উত্তরটা হয় সেটা কিন্তু ডান সাইডে লিখবে। হ্যাঁ, তাহলে পরে জিনিসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটা চেক করবার ক্ষেত্রেও সুবিধা হবে, খাতাটা দেখতেও পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ, যারা ভুল করো এই জায়গাটায় অনেক ক্ষেত্রে দেখা যায়, সেইটা কিন্তু এরকম করবে না। সেই ক্ষেত্রে হয়তো এখন নাম্বার তোমরা পেয়ে যাবে, কিন্তু নাম্বার পাওয়াটাই একমাত্র কথা না। একটা সিস্টেমে পরীক্ষাটা দিলে পরে সেটা দেখতে ভালো হবে, একটা কনফিডেন্স তোমার যেমন বাড়বে, এক্সামিনারদের একটা প্রভাবিত করবার বিষয়টাও এসে যায়। সুতরাং পরীক্ষক যিনি খাতা দেখবেন তারও একটা ইমপ্রেশন তৈরি হয় তো ছাত্রদের প্রতি, সেই ইমপ্রেশনটা ভালো হবে। তাতে নাম্বার কম বেশি হবে না, কিন্তু তোমার মানে এই স্টুডেন্টটা যে ভালো সেটা কিন্তু বুঝবো। খাতায় কিন্তু তোমার পরিচয়পত্র, ঠিক, তোমাকে শিক্ষক দেখতে পাচ্ছে না, পরীক্ষক কিন্তু তোমায় দেখতে পাচ্ছে না, খাতায় বলে দেবে তুমি কেমন স্টুডেন্ট। খাতা দেখে কিন্তু পরীক্ষক বুঝতে পেরে যান। তো এর পরবর্তীতে চলে আসি, এর পরবর্তীতে যেগুলো ওদের লিখতে হবে, মানে শর্ট টাইপ কোশ্চেন গুলো, শর্ট টাইপ 2 নম্বরের, ওখানে লেখাই থাকে, সেটা নিয়ে একটু আলোচনা করব। সেখানে লেখাই থাকে 2 বা 3টি বাক্য, শব্দ সংখ্যা, হ্যাঁ 2-3টি বাক্যে থাকে আমাদের। 2-3টে বাক্য, অনেকে বাক্য বড়ও করতে পারে। যাই হোক, সেটা হয়তো সাইজে বড় হয়, কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কেউ কিন্তু ওই বাক্যটা গুনবে না। তুমি 2টো লিখলে না, 3টে লিখলে না, 4টে, অবশ্যই সেটা হাফ পাতা 1 পাতা এরকমটা হওয়া কখনো উচিত নয়। কিন্তু কোনো কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে হয়তো দেখবে 2টো লাইনই যথেষ্ট সেই উত্তরটা করবার ক্ষেত্রে। কোথাও কোথাও হয়তো 3 লাইন, যেটা তোমার বলা আছে 2 বা 3টি বাক্যে, 3 নম্বর বাক্যটাও লিখলে কিন্তু তোমার মনে হলো কোথাও যে পরিষ্কার হলো না উত্তরটা, সেখানে 4 নম্বর বাক্য লিখলে পরে তোমার যে নাম নেগেটিভ কোনো মার্কিং হবে সেরকম কিন্তু না। হ্যাঁ, যেহেতু ম্যানুয়ালি খাতাগুলো দেখে, সুতরাং তোমরা সেটা বিষয়টা ভাবটা পরিষ্কার করবে। এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই যে আমাদের ইতিহাসের ক্ষেত্রে 2 নম্বরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো খুবই খুবই ভাইটাল মার্কস স্কোরিং এর ক্ষেত্রে। কেননা সেখানে একটু ছাত্রদের একটু স্বকীয়তা দেখানোর জায়গাটা থাকে। যেমন মাল্টিপল চয়েস যা আছে তোমাকে তাই উত্তর করতে হচ্ছে, 1-2 কথায় উত্তরও তো সেরকমই, সেখানে কোনো পারদর্শিতার প্রশ্ন নেই। কিন্তু এখানে তোমার জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা সমস্তটাই একটা মেলবন্ধন ঘটে গিয়ে এই 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্নে যদি ওরা পয়েন্ট করে লেখে, হ্যাঁ পয়েন্ট কিছু কিছু ক্ষেত্র আছে পয়েন্ট করা যায়, 1-2 করে যদি লেখে, হ্যাঁ তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু পয়েন্ট ইউজ করতে পারো। 1-2 যদি করো, কিছু কিছু ক্ষেত্রে যেমন হয়তো 2টি কারণ, হ্যাঁ মহাবিদ্রোহের 2টি কারণ লেখো, বা অন্য কোনো প্রশ্ন থেকে এলো যে একটা গুরুত্ব লেখো। এবার যেমন এসেছিল মুন্ডা বিদ্রোহের গুরুত্ব লেখো, তো সেখানে 1 বা 2 নাম্বার করে যদি আমরা দেখি, 1 নাম্বার একটা গুরুত্ব, 2 নাম্বার পয়েন্টগুলো তুলে দিলে সেটাও কিন্তু মানে ভালো হবে, ইজি হবে, লেখাটাও আরো কম মানে শব্দ ব্যবহার করে লেখাটাও সুন্দর হবে, মানে লেখার মানটা সুন্দর হবে। সুতরাং খাতা একদম স্মার্ট হবে। হ্যাঁ, সেই জায়গাটা তোমরা অবশ্যই করতে পারবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে সেখানে করা যাবে না। পার্থক্যগুলো থাকে, 2-1টা পার্থক্য থাকে, যেমন সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, বাইরে আগে ছিল জমিদার সভা আর তোমার ভারত সভার মধ্যে পার্থক্য। সেই পার্থক্যের ক্ষেত্রে তোমরা ডান পাশ বা পাশ 2 ভাবে পার্থক্য করতে পারো, উপর নিচেও করতে পারো। সেটা মানে আমি এটা বলতে চাচ্ছি যে এখন ছাত্ররা যদি সঠিক উত্তরটা দিয়ে যায়, তাহলে পরে উত্তরটা কিভাবে দিল সেটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু মানে ম্যাটার করে এখানে অল্প সময়ে পরীক্ষকের কাছে কিভাবে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, সেই জায়গাটাকে তোমরা কিন্তু ঠিক করবে। আচ্ছা, বড় প্রশ্ন নিয়ে একটু আলোচনা করুন। বড় প্রশ্ন তো তোমার 4 নম্বরের থাকে, 4 নম্বরে তোমাদের থাকবে 6টা, 4-6 24 নম্বর, আর 8 নম্বরের থাকে একটাই, মানে 3টে প্রশ্ন থাকবে, 8টা লিখতে হবে। এখানে ক্ষেত্রে 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যেটা হচ্ছে বিভাগ থাকে, ঠিক আছে, মানে 2+2 এরকম থাকবে না, সেটা না, বিভাগ থাকবে। হ্যাঁ, বিভাগ ক, খ, গ, ঘ, হ্যাঁ এরকম প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন করতেই হবে। আচ্ছা আচ্ছা। কোন বিভাগ থেকে আমার হয়তো 1 নম্বর বিভাগের 2টো কোশ্চেন, 2 নম্বর 3 নম্বরে, এই 3টা বিভাগ থেকেই আমি 6টা প্রশ্ন আমার কমন এলো, আমি 6টা প্রশ্নই লিখে দিয়ে এলাম, তাহলে পরে কিন্তু আমার মার্কস কিন্তু এখানে 6টার থেকেই মানে একটা বাদ যাবে। আমি 5টা আমাকে নেবে এক্সামিনার, এই বিভাগীয় জায়গাটাই তাহলে একটু কঠিন আছে, এটা মনে রাখতে হবে, পড়তে হবে সমস্ত চ্যাপ্টার মন দিয়ে।
হ্যাঁ, চ্যাপ্টার তো হ্যাঁ। পড়তেই হবে, সেরকম মার্কস ডিস্ট্রিবিউশনও সেভাবে করা আছে। হ্যাঁ, যেমন 1 নাম্বার 8 নম্বরে 8 নাম্বার চ্যাপ্টার থেকে 8 নম্বরের কোনো আচ্ছা, উত্তর এবার থাকে না। এবার মাধ্যমিকের জন্য কোন চ্যাপ্টার গুলো বেশি ওরা গুরুত্ব দিয়ে পড়বে? এবার যেমন তোমরা দেখবে কারণ বড় প্রশ্নের জন্য মাধ্যমিকের কোশ্চেন গুলো ভালো করে দেখবে, 2 নাম্বার চ্যাপ্টার থেকে সেরকম প্রশ্ন নেই। হ্যাঁ, তাহলে এবার 2 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের বেশি গুরুত্ব দিতেই হবে। 4 নাম্বার চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই কোশ্চেন থাকে 4, 5 নাম্বারে এবারও ছিল। 6 নাম্বার চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন সেরকম ভাবে নেই, সুতরাং 4 নাম্বারের ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ। তারপরে 7, 8 এগুলো তো আছে, কিন্তু তোমাদের প্রতি দুটো চ্যাপ্টার অনুযায়ী দুটো প্রশ্ন থাকবে, হয় 1, 2 এ দুটো, 1-এর থেকেও দুটো থাকতে পারে, এবার যেটা ছিল 2-এর থেকেও দুটো থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই যে ক বিভাগে 1 বা 2 চ্যাপ্টার থেকে যদি দুটো থাকে, এখানে কিন্তু সমস্ত সমাজ সংস্কারের বিষয়গুলো সমস্তটা আচ্ছা। জড়িত আছে, সুতরাং ওইখান থেকে যেহেতু প্রশ্ন সেরকম নেই, সুতরাং তোমাদের আসবেই। সেই জায়গাটায় তোমরা কিন্তু খুব ভালোভাবে 2 নাম্বার চ্যাপ্টারটা করবে, সবগুলোই পড়তে হবে। শুধুমাত্র বেশি গুরুত্ব দিয়ে পড়বে। শুধু এইবার যে পরীক্ষাটা হলো 24 সালে, সেই পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসছে সাধারণভাবে হুবহু একই কোশ্চেন, ওই 4 নাম্বারের কোশ্চেন গুলো এখনো পর্যন্ত আসেনি কোনো পরীক্ষায়, যে নেক্সট পরবর্তী যে পরীক্ষা সেই ক্ষেত্রে ওই হুবহু ওই প্রশ্নগুলো আসে, এরকমটা হয় না। ওখান থেকে কানেক্টিভ হয়তো 2 নাম্বারের কোশ্চেন বা 1 নাম্বারের প্রশ্ন সেগুলো আসতে পারে, সুতরাং বিষয়টাকে আমরা একবারে অ্যাভয়েড করবো না, কিন্তু একদম ওটাই যে হুবহু 4 নম্বরে পড়বো সেরকমটা না পড়লেও চলবে। আচ্ছা, এবার 8 নম্বরে আসি। হ্যাঁ, 8 নম্বরের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করুন, ওটা কোন চ্যাপ্টার থেকে আসবে? 8 নম্বরের আমাদের 3টে প্রশ্ন আসে। আচ্ছা, ইতিহাসের ক্ষেত্রে 3টে প্রশ্ন থেকে আমাদের ভাগ করাই আছে, 2 এবং 3 থেকে একটা প্রশ্ন আসবে, 4, 5 থেকে একটা প্রশ্ন আসবে, 6, 7 থেকে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, শুধুমাত্র যেমন 1 নম্বর চ্যাপ্টার থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। আবার ঠিক লাস্ট চ্যাপ্টার যে 8 চ্যাপ্টার, সেখান থেকেও তোমার 8 নম্বরের কোনো প্রশ্ন এবার পরীক্ষায় হবে না, এটা কোনোবারই এগুলো হয় কিন্তু না। খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছেন, সুতরাং এই জায়গাগুলো তোমরা ভীষণভাবে নোট ডাউন করে নাও। যে আমরা যে অন্তত দুটো বিভাগ, যে 2, 3 বা 2, 3, 3, 4 এটা আমাদের অনেক প্রশ্ন বেশি পড়তে হয়, সুতরাং এইগুলো সমস্ত শর্ট কোশ্চেন, এবং মানে 4 নাম্বার গুলো যদি ভালো করে পড়ি তাহলে 8 নাম্বারের কোশ্চেন অটোমেটিকই কিন্তু আমাদের হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু এই জায়গাটাতেও নতুন নতুন কোশ্চেন আসে। বিগত বছরগুলোতে আমরা যা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষায় 8 নম্বরে কিন্তু নিজস্বতা যাতে প্রয়োগের একটা সুযোগ থাকে, প্রয়োগমূলক প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, সেইখানে কিন্তু মানে সেই দিকটাই কিন্তু কোশ্চেন করার একটা প্রশ্নের উত্তরগুলো কেমন ভাবে লিখবে? এগুলো তো এমনি 15টি বাক্য বলে, আচ্ছা। এমনি আমরা সাধারণত 4 নম্বরে যেটা ভূমিকার প্রয়োজন হয় না, এই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু যেহেতু প্রবন্ধমূলক একটা ভূমিকা উপসংহার শেষে কিন্তু রাখবে, যাতে জিনিসটা 8 নম্বরের প্রশ্নে। হ্যাঁ, 8 নম্বরের ক্ষেত্রে। আচ্ছা। যেমন 4 নম্বরের ক্ষেত্রে অনেকে হয়তো ভূমিকাটা লেখে, তাতে দেখা যাচ্ছে অনেক প্রশ্নের উত্তরটা অনেক বেশি হয়, অনেক বড় হয়, কিন্তু বড় হলেই তো আর বড় নাম্বার নয়, সেটা তো খুব একটা অপ্রয়োজনীয়। সুতরাং 4 নম্বরের ক্ষেত্রে আমাদের কিন্তু ভূমিকার কোনো সেই রকম অর্থে প্রয়োজন নেই, দিলেও খুব সিম্পল 1 লাইনে একটা কোনো ভূমিকা হয়তো তোমরা দিলে, না দিলেও খুব একটা কোনো সমস্যা হয় না। 8 নম্বরে তো 8 নম্বরের ক্ষেত্রে বাক্য পাচ্ছে ওরা, 15টা বাক্য পাবে, এবং সেখানে ওই যে বললাম ম্যানুয়ালি যেহেতু খাতা দেখায়, এটা কেউ প্রশ্ন আনসারের যে কতটা লেন্থ হলো সেটা বাক্য অনুযায়ী কেউ গোনে না, সেখানে 15 জায়গায় 20 হলেও আমরা সেগুলোকে কনসিডার করে দেই সাধারণত। এগুলোর জন্য যে নেগেটিভ ভাবে কোনো মার্কিং করায় সেটা এক্সামিনাররা করে না, এবং ভালো খাতা পেলে সেটা তার একটা আকর্ষণ তৈরি করে, এক্সামিনারদের কাছেও তো একটা আকর্ষণ তৈরি, যে খাতাটা আরো ভালো করে দেখি, পড়ি কি লিখেছে। সুতরাং সেই ক্ষেত্রে তোমাদের 1-2 বাক্য বেশি হলো, সুতরাং ওটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, 2 বা 5টা বাক্য। 8 নম্বরের যে প্রশ্নটা হবে ওখানে ভূমিকা লিখে কি একবারে ওর সঙ্গে উত্তর লিখবে না প্যারা চেঞ্জ করবে? হ্যাঁ, প্যারা অবশ্যই চেঞ্জ করবে, ভূমিকা থাকলে তো প্যারা চেঞ্জ হবেই। এখন কি ধরনের প্রশ্ন আসছে তার উপর তোমাদের একটু কয়েকটা প্রশ্নের উদাহরণ দিয়ে যদি আলোচনা করতে। যেমন তোমাদের প্রশ্নগুলো যেমন মনে করো সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করে ব্রাহ্ম সমাজের উপর একটা আন্দোলনের উপর আসে, হ্যাঁ, যে ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলনের অবদান কি বাংলার সমাজ জীবনের ক্ষেত্রে, সেখানে এর সীমাবদ্ধতাটাও সঙ্গে দিয়ে দিতে পারে। বা সতীদাহটা এসেছিল, সতীদাহ প্রথা, এটা 2টো ভাগে এসেছিল, যে সতীদাহ প্রথাটা যে শুরু হয়েছিল
আমরা জানি রাজা রামমোহন রায় শুরু করেছিলেন মানে সেই আন্দোলনটা, কিন্তু তার আগেও বিভিন্ন প্রতিবাদ কিন্তু এসেছিল, যেটা কিন্তু প্রশ্নের একটা অংশ হিসেবে এসেছিল মাধ্যমিক পরীক্ষা। এবং অনেক ক্ষেত্রে আমাদের যারা মাঝারি মান বা তারপরে যারা স্টুডেন্টরা আছে একটু দুর্বল, তারা কিন্তু এই জায়গাটাকে অ্যাভয়েড করে। হয়তো রামমোহন পড়ে গেল, রামমোহনের যে সমাজ সংস্কারের একটা বড় অংশ পড়লো, কিন্তু সতীদাহের যে পূর্ববর্তী যে ঘটনাগুলো সেগুলো তারা কিন্তু উল্লেখ করে না। সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যায়। তুমি হয়তো ভাবলে যে না, আমি তো 15-20 বাক্যে অনেকটাই লিখলাম, কিন্তু আমার নাম্বার কম কেন? নাম্বার কম করার পাওয়ার এখানেই কারণ, এটা যদি মার্কস ডিস্ট্রিবিউট করা থাকে, হয়তো 3 থাকলো 5 থাকলো, অনেক ক্ষেত্রে দেখা যায় আগেরটা 5 থাকে পরেরটা 3 থাকে, হয়তো রামমোহনের যে অবদান সেটা 3 থাকলো। তাহলে মূল ফোকাসটা যে জায়গাটায়, যে সতীদাহ প্রথা রামমোহনের পূর্ববর্তী যারা ছিলেন তারা কিভাবে এটাকে দেখেছিলেন এবং এর জন্য তারা কি প্রচেষ্টা নিয়েছিলেন, সেই প্রচেষ্টাটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ মানে একটা পজিশন এখানে থেকে যাচ্ছে, গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে থেকে যাচ্ছে। সেই পার্টটাই কিন্তু আমাদের ভালো করে সেজন্য জানতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে ওই জায়গাটায় তোমরা গুরুত্ব না দিলে কিন্তু হবে না। সেই জন্য ওই যে প্রশ্নগুলো মাধ্যমিকে এসেছে তার সঙ্গে রিলেটেড যে আগে পরের বিষয়গুলো তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। সুতরাং ওই জায়গাগুলো দেখবে। একইভাবে ধরো বিদ্যাসাগর সম্পর্কে যখন আসে সমাজ সংস্কার, হ্যাঁ, বা বিধবা বিবাহ, এবং এই সঙ্গে সঙ্গে কিন্তু এটা তার সঙ্গে একটা টেল প্রশ্ন হিসেবে একটা জুড়ে দেওয়া থাকতে পারে যে এটা সীমাবদ্ধতা কোথায়, বা নারীর বিধবা বিবাহ কতটা সাফল্য লাভ করেছিল। এই বিষয়টা, বিধবা বিবাহ আমরা জানি একটা আন্দোলন, বাংলায় একটা বৃহত্তর আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছিল, কিন্তু সমাজে তার এফেক্টটা কতটা পড়েছিল সেটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা কিন্তু তোমার অবশ্যই এই বড় প্রশ্নের সঙ্গে শিখতে হবে যে এই ক্ষেত্রে বিদ্যাসাগরের যে উদ্যোগ, হ্যাঁ, পরবর্তী যে উদ্যোগ এবং সমাজ সেটাকে কিভাবে গ্রহণ করেছিল সেই জায়গাটা সম্পর্কেও তোমার ধারণাটা লাগবে। এটা 3 নম্বরের একটা কোশ্চেন হিসেবে কিন্তু আসতে পারে। সুতরাং যদি আসতে পারে না, এসেছে আর কি পরীক্ষায় মাধ্যমিকে। সুতরাং সেই ধরনের প্রস্তুতিগুলো তোমাদের নিতে হবে। যেমন ব্রাহ্ম সমাজের কথা বললাম, সেটা এসছে ব্রাহ্ম সমাজ, এটা 2nd চ্যাপ্টার থেকেই। তো এগুলো আবার জায়গাটা আমাদের মনে রাখতে হবে। 3rd চ্যাপ্টার থেকে গিয়ে এরকম বিভিন্ন আন্দোলন আছে, গুরুত্ব আছে, যেমন আন্দোলনের কারণগুলো আছে, আমাদের প্রকৃতি, বৈশিষ্ট্য, গুরুত্ব, এগুলো কিন্তু আমাদের সবটাই জানতে হবে। যেমন ওয়াহাবি আন্দোলন সম্পর্কে অনেক সময় আছে যে ওয়াহাবি আন্দোলনের প্রকৃতিটা কি ছিল, বা বারাসত বিদ্রোহ এটা প্রকৃতিগতভাবে কেমন ছিল, এটা একটা বড় প্রশ্নের সঙ্গে কিন্তু আসতে পারে, এসেছে। তো এই যে প্রশ্নগুলোর উত্তর করবার ক্ষেত্রে তখন কিন্তু আমরা শুধুমাত্র ওই যে একদম। আর এই প্রশ্ন থেকে, আপনার এই আলোচনা থেকে আরেকটা প্রশ্ন মনে এলো যে ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ গুলিয়ে যায় প্রকৃতি আর প্রভাব। একটা প্রশ্নেরই থাকে প্রকৃতি কি এবং এর প্রভাব কি, এই দুটোর মধ্যে যে পার্থক্য ওরা ঠিকভাবে করতে পারে না। এই বিষয়টা একটু পরিষ্কার করে একটু প্রকৃতি হচ্ছে বলে দিন। আমার একটা আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলনটায় মানে পার্টিসিপেশনটা কিরকম, কারা অংশগ্রহণ করলো, কিভাবে অংশগ্রহণ করলো, হ্যাঁ, বা এর মোটিভটা কি ছিল, হ্যাঁ, মানে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে ধরো অংশগ্রহণ, কারা অংশগ্রহণ করেছিল, তাদের লক্ষ্যটা কি ছিল, এই বিষয়গুলো আসবে। কিন্তু আমরা যখন প্রভাবে চলে যাই তখন কিন্তু এই বৈশিষ্ট্যের সঙ্গে তার পার্থক্য কি, এই আন্দোলনটা যে হলো তার এফেক্টটা ইমিডিয়েট এফেক্ট এবং এর সুদূর প্রসারী, তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী যে প্রভাবগুলো, হ্যাঁ, অনেকটা গুরুত্ব টাইপের চলে আসবে। কিন্তু গুরুত্বের সঙ্গে এটারও একটুখানি পার্থক্য আছে, যে গুরুত্ব মানে সেটা আমার ইমিডিয়েট এফেক্টের মধ্যে বেশি পড়ে, এটা কিন্তু পরবর্তীকালে আমার কতটা প্রভাব ফেলেছিল সেই বিষয়টাও কিন্তু এর মধ্যে এসে যাবে। যে এইখানে কিন্তু কারা আন্দোলনে যোগ দিয়েছিল বা আন্দোলনে অংশগ্রহণের তাদের ধরনটা কি ছিল, এটা এখানে কিন্তু খুব বেশি গুরুত্ব পাবে না। প্রকৃতি প্রভাব আর ওর সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকে কারণ বিশ্লেষণ। হ্যাঁ, কারণ বিশ্লেষণ, কারণটা তো অ্যাজ ইউজুয়াল জানোই, সব যে কোনো বিদ্রোহের কারণগুলো, বিশেষত কৃষক বিদ্রোহ বা উপজাতি বিদ্রোহ প্রায় সেম থাকে, কাছাকাছি থাকে। হ্যাঁ, শুধুমাত্র কাছাকাছির জন্য গন্ডগোল হয়ে যায়, মানে কোন একটা টু দা পয়েন্ট উত্তর ওরা মুশকিল হয়ে যায়। যারা মধ্যমেধার ছাত্রছাত্রী তাদের খুব সমস্যা হয়ে যায় উত্তরগুলো লিখতে গিয়ে। না, এটা আমার মনে হয় এখানে ওই যে বৈশিষ্ট্যটা এখানে মনে রাখতে হবে, যে এই কারণটার ক্ষেত্রেও যদি আমার মনে রাখতে সুবিধা হয়
হ্যাঁ, তার বৈশিষ্ট্যটা কেন, কোনটা ধর্মকেন্দ্রিক ছিল, কোনটা ধর্মের ছিল না, তাহলে ধর্মীয় কারণটা ওখানে হয়তো সেই গুরুত্বটা পাচ্ছে না। বা উপজাতি বিদ্রোহের ক্ষেত্রে ধর্মীয় কারণ, এখানে কিন্তু কম বেশি শুধু নামটা পরিবর্তন হয়, কিন্তু ওই প্রভাবগুলো, পয়েন্টগুলো একই থাকে। হ্যাঁ, যেমন জমিদার, এটা তোমার এটার থেকে খুব একটা ডিফার করে না। কি বলে, জমিদারদের অত্যাচার, মহাজনদের অত্যাচার, তারপরে এগুলো কমনই থাকে, শুধুমাত্র ওই নামগুলো পাল্টে যায়। সুতরাং এটা কাছাকাছি থাকলে পরেও এটা কিন্তু মনে রাখা খুব একটা অসুবিধা নেই। যেমন সাঁওতাল বিদ্রোহ কারা অংশগ্রহণ করেছিল, কোন প্রজাতি মানে কোন জনসমাজ অংশগ্রহণ করেছিল, তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বটাকে মনে রেখে এর কারণগুলো কিন্তু ওখান থেকে খুঁজে রাখতে হয়, মানে মনে রাখতে হবে। আবার মুন্ডা বিদ্রোহে গিয়ে একই উপজাতি বিদ্রোহ, হ্যাঁ, কিন্তু তাদের যে ধর্মীয় সেন্টিমেন্ট সেটা আলাদা, সাঁওতাল বিদ্রোহের আলাদা। এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাদের এগুলো আসেও 2 নম্বরে, যে কেন পার্থক্যটা কোথায় এই বিদ্রোহে, যেমন নীল বিদ্রোহের সঙ্গে সাঁওতাল বিদ্রোহের বা মুন্ডা বিদ্রোহের, এগুলো আসতে পারে যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমার আগে থেকেই যদি করা থাকে, তাহলে পরে মূল কারণগুলো মানে পয়েন্টগুলো একই, শুধু ওর মধ্যে একটু মানে লেখার ক্ষেত্রে একটু সামান্য একটু ডিফার করতে হয়। যে এটাই হয়তো মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে হয়তো এই জমিদারদের এই ভূমিকাটা ছিল, সাঁওতাল বিদ্রোহে শুধু ভূমিকাটাই হয়তো সামান্য একটু পাল্টে গেছে, যে পাল্টে গেছে সেরকম না, একদম পাল্টায় নেই। ওই জমিদারদের চরিত্র এক, সুতরাং মহাজনদের চরিত্র এক, সুতরাং সেখানে যে ওদের যে চরিত্র একের কারণে ওদের কাজকর্ম একই ধরনের ছিল। নীলকরদের একই চরিত্র ছিল, সবখানেই ছিল, সুতরাং তাদের যে ভূমিকা এটাকে সেমই প্রায় থাকবে। শুধু নামগুলো তোমাদের একটু মনে রেখে সেই বিদ্রোহের যে প্রকৃতিটার সঙ্গে মিলিয়ে নিয়ে তোমার এটাকে একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে এলে, তোমাদের বোধে নিয়ে এলে, তাহলে পরে এগুলো কিন্তু অত কঠিন হবে না। বুঝতে পারলে তাহলে নিশ্চয়ই ইতিহাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এবার আসি, ইতিহাস বললেই প্রথমেই যেটা মাথায় আসে সাল, অজস্র সাল। এত সাল ওরা মনে রাখবে কেমন করে? না কোনো গুরুত্বপূর্ণ কিছু সাল ওরা মনে রাখবে, কিংবা সাল মনে রাখার যে পদ্ধতি, টিপস, সেটা একটু বলে দিন ছাত্রছাত্রীদের। যে বিষয়টা এটা একদম ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কারণ সাল তারিখ ছাড়া ইতিহাসকে ইতিহাস বলা যাবে না। এটা সাহিত্য হতে পারে, ইতিহাস হবে না, কারণ সাল তারিখের উপর তো ডিপেন্ড করে হিস্ট্রি, কোথাও ঘটেছে, কোন সময়ে ঘটেছে। সুতরাং সময় একটা উল্লেখযোগ্য, একটা ইতিহাসের চর্চার একটা মানে উল্লেখযোগ্য মাইল ফলক আমরা বলতে পারি। সুতরাং এটাকে আমাদের তো মনে রাখতেই হবে। ইতিহাসের ছাত্র হিসেবে যারা পড়াশোনা করে তারা কিন্তু এই সাল তারিখের সঙ্গে একটা অভ্যস্ত হয়ে যায়। যেহেতু মাধ্যমিকের একটা ক্যান্ডিডেট, তার বিভিন্ন বিষয় পড়তে হয়, শুধুমাত্র ইতিহাস কেন্দ্রিক হয় না। সুতরাং তোমাদের কিছু মানে অজস্র সাল তারিখ তো কখনোই মনে রাখা এটা সম্ভব না। সুতরাং যেগুলো তোমরা দেখবে যে পরীক্ষার ক্ষেত্রে প্রধান যে সাল তারিখগুলো, সেই সাল তারিখগুলো কিন্তু এখন আসে। বিশেষত এখন কিন্তু এই যে তারিখগুলো আবার মাল্টিপল চয়েসে কিন্তু আসছে, যেটা আগে কিন্তু হতো না। শুধুমাত্র সালটা মনে রাখলেই হতো। কিন্তু তোমরা একটু ভালো করে তারিখ দিয়ে মাসগুলো মাসও পাল্টে দেয়, সুতরাং একই তারিখ থাকলে মাসটা গন্ডগোল এটা ভীষণ দেখা যায়। কাজেই হ্যাঁ, এখন এই জায়গাটা তাহলে আমাদের করণীয় কি, এটা তো করতে হলে এটাই ভালোভাবে কি করে মনে রাখবে সেই পদ্ধতি স্যার বলবেন। প্রথম হচ্ছে আমরা মনে রাখবো, আমাদের তো সব সাল তারিখ আমরা মনে রাখতে পারবো না ছাত্র হিসেবে। হ্যাঁ, কারণ মানে এত সাল তারিখ আছে, এত প্রতিষ্ঠা আছে, এত কিছু মানে বিষয় আছে যে এত সাল এবং তারিখ মনে রাখা সম্ভব না। আমরা একটুখানি এখানে রিস্কির নিয়েই আমাদের দেখতে হবে যে ইতিহাসে খুব খুব ইম্পর্টেন্ট যে সাল তারিখগুলো, যেগুলো পরীক্ষায় এর আগে এসছে, দেখবে হয়তো সাল এসেছিল, এখন তার সঙ্গে তারিখটা জুড়ে দেওয়া হচ্ছে, ওই সালেরই প্রশ্নটা আসছে। হ্যাঁ, ধরো মহাবিদ্রোহ কবে হয়েছিল, এরকম 1857 সবাই জানে, হয়তো দিল যে দিল্লিতে কবে হয়েছিল। হ্যাঁ, সতীদাহ, বিধবা বিবাহ, এগুলো কবে হয়েছিল সাল সবাই জানে। হ্যাঁ, সুতরাং এর সঙ্গে একটু যোগ করে দিচ্ছে ওই সালের কোন তারিখটা, যেহেতু উল্লেখ করা থাকে তারিখগুলো মাল্টিপল চয়েসে। সুতরাং তোমাদের যখন পড়বে এই যে বিশেষ বিশেষ ঘটনাগুলো, যা ইতিহাসে সব ঘটনাই ছাপ ফেলেছিল, কিন্তু এগুলোর ছাপটা আমাদের সমাজ জীবনে আরো অনেক গভীরে প্রবেশ করেছে, যেগুলো পরীক্ষার ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। আমরা
বিভিন্ন প্রশ্ন ঘাটলে পরেই যেটা আমরা জানবো। আর তোমাদের তো অনেকদিন পরীক্ষা হয়ে গেল এই পদ্ধতিতে, সেই 15 সাল থেকে আজকে প্রায় 10 বছর হয়ে গেল, হতে চললো। আবার বিভিন্ন তোমরা টেস্ট পেপার গুলো করবে, বিভিন্ন তোমার কোশ্চেন ব্যাংক গুলো থাকে, কোশ্চেন ব্যাংক গুলো থাকে, টেস্ট পেপার সব টেস্ট পেপারই বাজারে আছে, স্কুল থেকে পেয়েছো, সরকার যে টেস্ট পেপার সেটাও এসেছে। সুতরাং তোমাদের কাছে এখন নিজেকে মানে প্রয়োগ করা, চর্চা করার অনেকটা সুযোগ আছে। সময় বলবো না, সময় খুব বেশি নেই। তো সেই ক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো একটু যখন উত্তরগুলো করবে, প্রশ্নগুলো পড়বে। আমি অনেক সময় দেখি এটা তো জানি আমরা, সুতরাং প্রশ্নটা না পড়লেও হবে, উত্তরটা জানলেই হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু হয় না, প্রশ্নটাও কিন্তু তোমাকে পড়তে হবে। হয়তো তুমি উত্তরটা এই সময় পেরে গেলে, কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই একই উত্তরটা কিন্তু ওই সময় মনে নাও পড়তে পারে, বা প্রশ্নের মধ্যে যদি ইতিহাসে দেখা যাচ্ছে কয়েক বছর ধরে উত্তর থাকবেই, একই উত্তর কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসছে। সেই জায়গাগুলো কিন্তু তুমি যখন প্রিপারেশনটা নিবে তখন কিন্তু ওই প্রশ্নের ধরনগুলো একটু পড়ে নিবে। মাল্টিপল চয়েস হোক, 1 নাম্বার যে অতি সংক্ষিপ্ত সালগুলো ওরা তাহলে চার্ট করে পড়তে থাকুক। চার্ট তো করতেই হবে, এবং শুধু চার্ট করলে হয় না, চার্ট তো মাঝে মাঝে দেখতে হয়, যেটা মনে রাখা যায় আমাদের সবথেকে ভালো পদ্ধতি দেওয়ালে টাঙিয়ে রাখা। হ্যাঁ, আমাদের যেরকম যে সময়ের তারিখগুলো আমাদের মনে থাকে, বারবার আমরা রিপিটেশনের মাধ্যমে কিন্তু মনে রাখি। যে রিপিটেশন হয়, একই ক্লাসে অনেকবার দীর্ঘদিন পড়ানো বা একই বিষয় বহুবার পড়ানোর ফলে এটা কিন্তু মাইন্ডসেট একটা চলে আসে। তো তোমাদেরও এটা মাথায় রাখতে হবে যে আমাকে বেশি করে দেখতে হবে। যতটা মুখস্থ করলাম, মুখস্থের সঙ্গে সঙ্গে এই সাল তারিখগুলো আমার মাথা দিয়ে একবারে চোখ, মাথা, মন তিনটাকে আমার ব্যবহার করতে হবে। যে একটা ছবি থাকবে আমার চোখে, চোখ, মাথা, মন, মনের মধ্যে আমার একটা প্রভাব থাকবে। বন্ধুর জন্মদিন মনে রাখো, মনে না রাখলেও চলবে, ইতিহাসের সাল তারিখগুলো মনে রাখো। স্টুডেন্টদের বলি, একটা হিন্দি গান দুবার শুনলে ওদের মুখস্থ হয়ে যায়, অথচ ইতিহাসের সাল তারিখটা মুখস্থ হচ্ছে না। এটা আমাদের শোনার উপর নির্ভর করে, আমাদের মনোযোগের উপর নির্ভর করে। সুতরাং যেহেতু এই বিষয়টা একটুখানি কমপ্লিকেটেড, সুতরাং তোমাদেরও এই পদ্ধতিটা একটুখানি সেরকম সিরিয়াসনেস এর সঙ্গে দেখতে হবে। একদম মন, মাথা, মন খুব ভালো, একদম মানে তিনটে জিনিসের সংযোগ স্থাপন হলে তাহলে পরে কিন্তু অনেক বেশি সহজে মনে থাকবে। একদমই। হ্যাঁ, আর দেখতে হবে, এটা সহজ খুব পদ্ধতি, আর তেমন কিছু নেই। ওই বারবার দেখতে, ম্যাডাম যেটা বললেন চার্ট করার অর্থ এটাই যে আমি সেটা দেখছি। এবার চার্ট হয়তো ভাবলাম আমি এতদিন করিনি, এখন করব। চার্ট করতে গেলেও একটা বিশাল সময় চলে যাবে, কোনটাকে চার্ট করব এটা একটা প্রশ্ন আসবে। এবং যে কোনটা গুরুত্বপূর্ণ আমরা যেটা দেখি টেক্সট বইয়ের পেছনে কিন্তু দেওয়া থাকে, হ্যাঁ, একদম মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সাল তারিখ সেগুলো কিন্তু উল্লেখ করাই থাকে। সুতরাং ওখানে কিন্তু তোমার একটা ছোট ধরনের চার্ট করাই থাকে। সেটাকে তুমি বরং আরেকটু ছোট করে নিতে পারো, নিজে বেছে নিয়ে, অথবা কারো সাহায্য নিয়ে, শিক্ষকদের সাহায্য নিয়ে সেটাকে তোমরা আরো কোনটা গুরুত্বপূর্ণ সেটাকে আরো পয়েন্ট আউট করতে পারো। কিন্তু যেটা বিষয় হচ্ছে, ছাত্রদের মনে রাখতে গেলে টেক্সট বইটা কিন্তু পড়তে হবে। যেখানে আমরা খুব খামতি দেখি, বিশেষত মাঝারি এবং তার পরবর্তী স্টেজের যারা ছাত্ররা আছে, তারা বইয়ের সঙ্গে খুব একটা সম্পর্ক রাখতে চায় না। কিন্তু এটা কিন্তু ঠিক না, যার জন্য এই যে মুখস্থের উপর অনেক বেশি নির্ভর করতে হয়। হ্যাঁ, বা মুখস্থ মনে থাকে না, অনেককেই বলতে শুনি স্যার ইতিহাস মনে থাকে না। হ্যাঁ, মনে না থাকবার একটা কারণ, আমরা বিষয়টাকে শুধু মুখস্থ করবার চেষ্টা করি, এর ভেতরে আসলে যে কি আছে সেটা বুঝবার চেষ্টা করি না। মানে কোন বিষয়গুলোর উপর ফোকাস করা আছে, কোন পয়েন্টটার উপর গুরুত্ব দিলে পরে আমি এই বিষয়টাকে মাথার মধ্যে রাখতে পারবো এবং প্রয়োজনে লিখতে পারবো। অবশ্যই মুখস্থ যাদের করতে পারো মুখস্থ করো, আমি না বলবো না, কারণ সেটা পরীক্ষার হলে অনেক বেশি সাহায্য করে। কিন্তু সঙ্গে সঙ্গে আমার যদি স্মৃতি যদি আমাকে কখনো প্রতারণা করে, তাহলে যাতে আমি ওখানে বসে না যাই। সেই জন্য যখনই তোমরা ইতিহাস মানে কিন্তু গল্প লেখা না, এটা অবশ্যই ইতিহাসের সঙ্গে গল্পের পার্থক্য তো আছে, তথ্য প্রমাণ আছে, হ্যাঁ, এটা দিতে হবে। একটা বেস উৎসকে বেস করে করতে হয় তোমাদের, সেটা ফার্স্ট চ্যাপ্টারে ইতিহাসের ধারণায় দেওয়াও আছে। তো যেটা বিষয় হচ্ছে, তোমরা এটা কিন্তু মনে রাখবে যে আমি যদি একটা 4 নম্বর 8 নম্বরের প্রশ্ন করি, তাহলে পরে কিন্তু ওই বইটা আমি একাধিক বই কিন্তু আমি যাতে একটু হলেও ফলো করি, রিডিং দেই, অন্তত 2-3 বার যেন এটাকে পড়ি।
টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, টেস্টে যারা মোটামুটি 70-80 পেয়েছে তাদের টার্গেট থাকবে, মানে 60-70 পেয়েছে, 70-80 তো ভালো নম্বর, তো 60-70 মোটামুটি যারা পেয়েছে তারা মোটামুটি এখন কিভাবে প্রস্তুতি নিলে তাদের নাম্বারটা 80-90 হতে পারে, কারণ ইতিহাসে দেখা যাচ্ছে যে 97-98 পাচ্ছে, অনেক প্রচুর স্টুডেন্ট পাচ্ছে 97-98, কাজে ইতিহাস বলে নাম্বার ওঠে না এই কথা কিন্তু বলা যাবে না এখনকার দিনে দাঁড়িয়ে, প্রচুর নাম্বার ওঠে। কাজে এই বিষয় থেকে মানে 60-70 যারা পাচ্ছে তারা কেমন ভাবে, এই সময় তো খুব কম, এই কম সময়ের মধ্যে কেমন ভাবে নাম্বারটা বাড়াতে পারবে? অভিজ্ঞতা থেকে বলি, যারা 60-70 পায় তারা হয়তো এই 58 নাম্বার আমাদের যে অবজেক্টিভ সেখানে গিয়ে কম পায়। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয় কিন্তু 60-70 এর ক্ষেত্রে, কারণ 58 তো এখানেই চলে গেল, আর থাকলো মাত্র 24 আর 8 32 নাম্বার। তো 32-এ আমরা যদি 3-3 করে ধরি 6 আর ওখানে 1 নাম্বার 7 নাম্বার বাদ দেই, তাহলে কিন্তু 77 কত নাম্বারে 7 নাম্বার, তো তাহলে আমরা 93 মানে 83 পর্যন্ত চলে যাওয়া যায় যদি আমি অবজেক্টিভ সব ঠিক করি, হ্যাঁ, এবং 2 নাম্বার গুলো যথাযথ উত্তর করি। আর অবজেক্টিভ ঠিক করার একটাই পদ্ধতি বই খুঁটিয়ে পড়া, কোনো বিকল্প নেই। এবং 2 নাম্বার গুলো অবশ্যই এর আগের বছরগুলো, পূর্ববর্তী যে বছরগুলো মাধ্যমিকের যে প্রশ্নগুলো হয়েছে সব উত্তরগুলো ঠিকঠাক করা, হ্যাঁ, সঙ্গে বই যখন আমি 4 নাম্বার পড়ছি, বইটা পড়ছি, সঙ্গে কিন্তু কিছু বিষয় আমার এসে গেল, টেস্ট পেপার মানে জানা হয়ে গেল, টেস্ট পেপার এসে গেছে, টেস্ট পেপারে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব। টেস্ট পেপারে পরীক্ষা দিলে পরে আমার খামতি কোথায় সেটা আমি কিন্তু বুঝতে পারবো 1-2 পরীক্ষা দিলেই, এবং সেখানে খামতিগুলো এখন দূর করতে হবে। কিন্তু যেটা মূল কথা, আমার 58 যে মার্কস আছে সেটা কিন্তু আমার 100% সিকিউর করতে হবে, সে আমি 80 চাই আর 70ই পাই, যেই জায়গাটাকে আমি পৌঁছবো আমার কিন্তু ওটা হচ্ছে মূল বেস, ওটাকে আমার কিন্তু 100% সিকিউর করতে হবে যে এই নাম্বারটা আমি পেয়ে যাব। এবং তারপরে তোমার ওই জায়গাটা আমি বলছি না তুমি কম পাবে, হ্যাঁ, কিন্তু যদি সেখানে সামান্য কিছু ঘাটতি থেকেও থাকে তাহলে পরেও কিন্তু আমরা অ্যাবাভ 78 মানে সেটা টোটাল মিলে 80, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারবো। একটা মিডিওকার স্টুডেন্টও 80 পায়, কোনো তাতে মানে খুব যে বেগ পেতে হয় সেরকম না, কিন্তু টেস্ট পেপারটা গুলো আর কি, টেস্ট পেপারটা বলবো না, যা যা টেস্ট পেপার থাকবে, যে ধরনের প্রশ্নগুলো থাকবে তোমরা কিন্তু সেগুলো খুব দ্রুততার সঙ্গে এগুলোকে সলভ করো এবং মনে রাখবার চেষ্টা করো, বারবার দেখো, হ্যাঁ, তাহলে পরে আমাদের 2 নাম্বার গুলোকে গুরুত্ব দিয়ে আলাদা করে লিখবে। 2 নাম্বার গুলো কিন্তু অনেক অনেক হার্ড টাইপের কোশ্চেন হয়ে যায়, হ্যাঁ, তুমি ইন জেনারেল হয়তো কিছু থাকে কিন্তু 2-4-5টা কোশ্চেন হয়ে যায় যেটা একটু হার্ড টাইপের, নর্মালি যে স্টুডেন্টরা যেভাবে লিখে সেভাবে লিখলে পরে কিন্তু হয় না। আর এগুলো তো যেহেতু ছোট 3-4 বাক্যে, সুতরাং এগুলোতে লিখবার একটা মানে দক্ষতাটারও প্রয়োজন হয়, সুতরাং সেই দক্ষতাটা বাড়ানোর জন্য হ্যাঁ সেটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। হয়তো বিষয়টা জানো কিন্তু ওই সময়টুকুর মধ্যে লিখতে পারছো না, সুতরাং এইটা একটা মানে খুব 22 নাম্বার, যেহেতু সেই 22 নাম্বারটা কিন্তু খুব ভাইটাল হয় গোটা পরীক্ষার ক্ষেত্রে, সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা যদি তোমরা ওভারকাম করতে পারো তাহলে পরে কিন্তু তোমরা বড় নাম্বার পেয়ে যাবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ইতিহাস বিষয়ের শিক্ষক শ্রীযুক্ত মানস ভট্টাচার্য মহাশয়। তিনি অনেক গুরুত্বপূর্ণ টিপস দিলেন তোমাদের, এবং এর দ্বারা আমরা আশা করি, আমরা বিশ্বাস রাখি তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এখন আর ফাঁকি দিও না, এবং তোমরা প্রত্যেকে সিকন ক্লাসরুম ফলো করো, তোমরা মন দিয়ে পড়াশোনাও করছো, কাজেই তোমাদের রেজাল্ট যেন আরো ভালো হয়, খুব খুব যেন নিজেকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারো। সবসময় সিকনের পক্ষ থেকে তোমাদের অজস্র শুভেচ্ছা থাকে, এখনো রয়েছে। এবং এই একদম শেষ মুহূর্তে এসে এটুকুই বলি আমরা, মন দিয়ে পড়াশোনা করো, সর্বোপরি শরীর ঠিক রাখো, একাগ্র চিত্তের কোনো বিকল্প নেই, পর্যাপ্ত ঘুম, পরিমিত আহার এবং ধ্যান সংযোগ করো। মনোসংযোগের জন্য ধ্যান কিন্তু খুব দরকার, কাজেই একটু অল্প মেডিটেশন করো, ঘুমটা ঠিক রাখো, শরীর ঠিক রাখো, রেজাল্ট ভালো হবেই। ইতিহাস নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, খুব গুরুত্বপূর্ণ টিপস তোমরা আজকে পেয়ে গেলে। চোখ থাকুক সিকনে, এরপর আবার পরবর্তীতে কোনো অন্য বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলাপচারিতায় আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।